আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। 7,97,000 কোটি টাকার বাজেট পেশ কিছুক্ষণ পর মূল্যস্ফীতি 6.5% নামানো ও রিজার্ভ বাড়ানোর কর্মপরিকল্পনায় দৃষ্টি সবার। সিলেটে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি, দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে রোগ ব্যাধি, বাড়ছে নিরাপদ পানি ও খাদ্য সংকট। বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ শিক্ষায় জোর দেওয়ার আহ্বান, বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের কর্মসূচি। এবং বিশ্বকাপে শ্রীলঙ্কার ম্যাচ সামনে রেখে মাঠে অনুশীলনে টাইগাররা, ক্রিকেটারদের ফর্মে ফেরাতে বিসিবির ভিন্ন পরিকল্পনা জানালেন প্রধান নির্বাচক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই বাজেট 2024-25। জাতীয় সংসদে কিছুক্ষণ পর পেশ হচ্ছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। আকার চূড়ান্ত হয়েছে 7,97,000 কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকেল 3টায় পেশ করতে যাচ্ছেন প্রস্তাবিত বাজেট। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট উপস্থাপন বিষয়ে জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছি, তিনি জাতীয় সংসদ এলাকায় আছেন। সাদি, কিছুক্ষণ পর তো জাতীয় বাজেট পেশ হতে যাচ্ছে, এই নিয়ে সার্বিক প্রক্রিয়া সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দোলা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে দেশের 53তম বাজেট উত্থাপন আজ, এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট উত্থাপন, এবং সেই সাথে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা এটি, এবং বিকেল 3টা নাগাদ বাজেট উত্থাপন শুরু হবে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আমি সংসদ ভবনের সামনে অবস্থান করছি। এরই মধ্যে যারা সংসদ সদস্য যারা আছেন, মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন, অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, তারা কিন্তু এরই মধ্যে সংসদ ভবনে প্রবেশ করেছে। এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য মতে আমরা যেটি জানতে পারছি, আপনিও যেমনটি বললেন যে এবারের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 7,97,000 কোটি টাকা, এবং বাজেটের যে শিরোনাম সেটি হলো নির্ধারণ করা হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। এবং আগামী 30শে জুন এই কিন্তু প্রস্তাবিত বাজেটটি আসলে পাশ করা আমরা যতদূর জানতে পেরেছি। এবং আমার সাথে আছে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি নীলাদ্রি শেখর। আমরা আসলে তার কাছে একটু যেতে চাই। নীলাদ্রি, আপনার কাছে জানতে চাইব, যেহেতু চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে, সেক্ষেত্রে কিন্তু চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, তারা আসলে আপনার কি মনে হচ্ছে যে এই বাজেটের চ্যালেঞ্জগুলো কি? দেখুন, যেহেতু এই সরকার টানা চতুর্থবার এবং এই সরকার গঠন করার পর প্রথম বাজেট, সুতরাং ধরে নেওয়া যাচ্ছে যে যেহেতু দীর্ঘ সময় এই সরকার এই অর্থনীতির বিভিন্ন টানাপোড়েন চলছে, বৈশ্বিকভাবে সব কিছু মিলে এবারের যে সরকারের প্রথম বাজেট, নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আছে। তো আমি মোটা দাগে যেটি বলবো যে ডলারের মূল্যবৃদ্ধি হওয়ার ফলে যেটি হয়েছে যে আন্তর্জাতিক বাজারের যে পণ্য সেটি যে বাংলাদেশে আসার ফলে সামগ্রিকভাবে এই বাজার মূল্য কিন্তু বেড়েছে। তো এইটা সাধারণ মানুষের উপর এই বাজার মূল্যটার ইফেক্ট পড়ে। তো এটা নিয়ন্ত্রণ করা বা এটাকে মানুষের সীমাবদ্ধতার মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যেমন একটা বড় বিষয় বলে আমি মনে করি। পাশাপাশি সরকার কিন্তু অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে, এবং এই মেগা প্রকল্পগুলোর বলা যায় যে সবগুলোই হচ্ছে ঋণের উপর ঋণ নির্ভর। তো ঋণ নির্ভর হওয়ার ফলে যেটি হয় যে ঋণের কিন্তু সুদ দিতে হয়। তো সুতরাং এই যে সুদের যে একটা বোঝা আছে, সেটিও কিন্তু সরকারকে এটিকেও ম্যানেজ করে চলতে হবে। তো সব মিলে বলা যায় যে এটি নিঃসন্দেহে দুটি বিষয়ে অনেক অর্থনীতির সূচকে অনেক বড় বিষয়। তো এই যেহেতু আবার আরেকটি ব্যাপারও বলতে হবে যে এই সরকার কিন্তু পরিপক্ক সরকার। তো বাজেট যে আসলে সবার পছন্দ হবে বা সবাই বাজেটকে খুব ভালোভাবে নিবে সেটিও নয়। সবার পছন্দসই বাজেট দেয়া আসলে কখনোই সম্ভব হয়নি কোনো সরকারের পক্ষেই। কিন্তু যেহেতু এটি পরিপক্ক সরকার, দীর্ঘ 4 মেয়াদে প্রথমবার এই বাজেট
দিচ্ছে, ধরে নেওয়া যায় যে নিশ্চয়ই যে এই যে ফাঁকফোকরগুলো রয়েছে, এই যে চ্যালেঞ্জগুলো রয়েছে, নিশ্চয়ই অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণা যখন করবেন সেখানে এগুলোর সমন্বয় করবে বা কিভাবে এই জিনিসগুলোকে মোকাবেলা করবেন, কিভাবে এগুলোকে সমন্বয় করবেন, নিশ্চয়ই তার একটি পথ তিনি দেখাবেন। এবং আমি আরেকটি বিষয় বলে রাখি যে বাজেট শুরু হওয়ার আগে যেটি ক্যাবিনেট থাকে, সেই ক্যাবিনেটটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে বলে আমরা জেনেছি। সেই ক্যাবিনেটে আসলে এই বাজেটকে মানে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় এবং এই অনুমোদনের পরে ক্যাবিনেটটি মুলতবি করা হয় এবং পরবর্তীতে এই বাজেটটি সংসদে উপস্থাপন করা হবে। নীলাদ্রি, ধন্যবাদ আপনাকে। দোলা, আসলে যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে গত 15 বছরে দেশব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত আছে সেটি অব্যাহত রাখার পাশাপাশি এই বাজেটে নিম্ন আয়ের যারা মানুষ আছেন, যারা মধ্যবিত্ত যারা আছেন তাদের কথাও গুরুত্ব দেওয়া হবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি সংসদ ভবনের সামনে অবস্থান করছি এবং 3টার সময় বাজেট অধিবেশন শুরু হবে। দোলা। সাদি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও বেশ কিছু জায়গায় অর্জন অযোগ্য লক্ষ্যমাত্রা ধরেছেন। তবে মানুষের আগ্রহ থাকবে প্রায় 10% মূল্যস্ফীতিকে কোন জাদু বলে তিনি 6.5% নামিয়ে আনবেন সেই কর্মপরিকল্পনার দিকে। একই সাথে খাদের কিনারায় চলে যাওয়া বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ানো সহ দুর্বল সামষ্টিক অর্থনীতি কিভাবে সবল করবেন সেদিকেও নজর থাকবে সবার। রিজভি নেওয়াজের রিপোর্ট। স্বাধীনতার পর প্রথম বাজেটটি ছিল জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাসের জন্য। মুক্তিযুদ্ধকালীন অপরিহার্য ব্যয় মেটাতে মুজিবনগর সরকার 8,62,48,204 টাকার বাজেট দিয়েছিল। এরপর 1972 সালের 30 জুন 1971-72 এবং 72-73 অর্থবছরের জন্য বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ। তার বাজেট ছিল পুনর্বাসন এবং পুনর্গঠনধর্মী। 75-76 অর্থবছরে বাজেট পেশ করেন ডক্টর A.R. মল্লিক। 1976 সালের 26 জুন 76-77 অর্থবছরের জন্য বাজেট পেশ করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। জাতীয় সংসদের বাইরে বাজেটটি উত্থাপিত হয় রেডিও টেলিভিশনের মাধ্যমে। পরে আরও 2টি বাজেট পেশ করেন তিনি। জেনারেল জিয়ার প্রথম বাজেটের আকার ছিল 1979 কোটি আর শেষ বাজেটটি ছিল 2499 কোটি টাকার। 1979 সালে 2রা জুন বাজেট পেশ করেন মির্জা নুরুল হুদা, আকার ছিল 3317 কোটি টাকা। 1980 সালের 7 জুন প্রথমবারের মতো বাজেট পেশ করেন অন্যতম সফল অর্থমন্ত্রীদের তালিকায় থাকা সাইফুর রহমান। সব মিলে তিনি 12টি বাজেট পেশ করেন। সাইফুর রহমানের প্রথম বাজেটের আকার ছিল 4108 কোটি টাকা আর তার 12তম বাজেটটির আকার ছিল 69,740 কোটি টাকা। এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে 1982 সালের 30 জুন প্রথম বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত। তিনিও 12টি বাজেট পেশের অনন্য কৃতিত্বের অধিকারী। মুহিতের প্রথম বাজেটের আকার ছিল 4,737 কোটি টাকা। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী হয়ে বড় বাজেট দেওয়ার সাহস দেখান আবুল মাল আব্দুল মুহিত। তার হাত ধরেই লাখ কোটি টাকার অঙ্ক অতিক্রম করে বাজেট। অর্থমন্ত্রী হয়ে 4টি বাজেট পেশ করেন এম সাইদুজ্জামান। 2বার বাজেট পেশ করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মুনেম। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হন শাহ এ.এম.এস. কিবরিয়া। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে 2টি বাজেট দিয়েছিলেন ডক্টর এ.বি. মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। টানা 3য় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর অর্থমন্ত্রী হন আহম মুস্তফা কামাল। চরম আর্থিক সংকটের ফলে বড় বাজেট দেওয়ার বিলাসিতা দেখান নাই অর্থমন্ত্রী। তারপরও আবুল হাসান মাহমুদ আলী 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন দেখিয়েছেন দেশবাসীকে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ নদীর পানি কমার পাশাপাশি শহর থেকেও পানি নামতে শুরু করেছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি 2 পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে নানাবিধ রোগব্যাধি। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে পরিবেশ শিক্ষায় আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সবুজ আগামী গড়তে তরুণদের সম্পৃক্ততা বিষয়ক 2 দিনে জাতীয় সিম্পোজিয়ামের উদ্বোধনীতে তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণ সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এ অবস্থা থেকে উত্তরণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। আলিম আলরাজের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পুরো সভ্যতা। প্রতিনিয়তই বাড়ছে প্রাকৃতিক নানা দুর্যোগ, বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি।
এমন বাস্তবতায় আগামী সবুজ পৃথিবী গড়তে তরুণদের আরও সম্পৃক্ততার বিষয়ে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে 2 দিনের সিম্পোজিয়ামের উদ্বোধন। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, জলবায়ু পরিবর্তনে যে ক্ষতি হচ্ছে, তরুণদের অংশগ্রহণে তা কমিয়ে আনা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা। The environment itself is a sensitive ecosystem, and a greener future will require several ecosystems, including members like individuals, communities, businesses, governments, even universities. পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণে গুরুত্বারোপ করেছেন অতিথিরা। এই পৃথিবীতে যারা ক্ষমতাধর, যারা সিদ্ধান্তগুলি নেন, সিদ্ধান্তগুলি প্রয়োগ করেন, তারাই এই পৃথিবীটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট ভূমিকা পালন করছেন এবং এর সঙ্গে যুক্ত হয়েছে মুনাফার লোভ। আয়োজনে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন মডেলে তুলে ধরা হয় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় করণীয়। ইউনিভার্সিটিতে যদি আমরা এই ধরনের প্রোগ্রাম রাখি এবং নানা ধরনের অ্যাক্টিভিটিস রাখি প্রকৃতি পরিবেশের ব্যাপারে, তাহলে কিন্তু যে কাজটি হবে সেটা হলো আমাদের যে স্টুডেন্টরা যারা খুবই, আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে পারে এই ধরনের কাজে, যারা ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটিতে আছেন, ব্র্যাকে আছেন অথবা অন্যান্য জায়গায় আছেন, যারা সবাইকে বলবো যে এই পরিবেশ প্রকৃতির জন্য কিন্তু এগিয়ে আসতে হবে ঠিক সেই 71-এর মতো। একটি আহ্বান থাকবে সমস্ত তরুণদের কাছে, আমাদের স্টুডেন্টদের কাছে, যে তারা যেন এ ব্যাপারটি নিয়ে খুব ভাবে এবং কাজ করে এবং সচেতনতার জন্য সবাইকে কিন্তু এই বার্তাটা পৌঁছিয়ে দেয়। শুধু যেন আজকের দিনেই না, অন্যান্য দিনেও যেন এই কাজটি করা হয়। আয়োজনের সহযোগী ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 11টি প্রতিষ্ঠান। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। আবারও বাজেট প্রসঙ্গ। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজেটের মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সকালে স্কাটনের বাসা থেকে সংসদ ভবনে যাওয়ার আগে প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি কথা বলেন। অনেক ধন্যবাদ। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট। রাত পোহালে শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে শুরু হবে টি20 বিশ্বকাপে বাংলাদেশের অভিযান। যুক্তরাষ্ট্রে 1 মাসের প্রস্তুতিতে কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে পারলেও ক্রিকেটারদের ঘন ঘন ইনজুরিতে পড়া চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। সে কথাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু। দর্শক, বিশ্বকাপের আরও আপডেট নিয়ে নিউজ রুমে নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন রাহুল রায়। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাহুল, বিশ্বকাপ নিয়ে নতুন আর কি কি তথ্য আছে আপনার কাছে? দোলা, আপনাকে ধন্যবাদ। আসলে গতকালে আমি একটি রিপোর্ট করেছিলাম যে এই বিশ্বকাপ কিন্তু রেকর্ড ভাঙারও বিশ্বকাপ হতে পারে। ক্রিকেট শুধু 4 ছক্কা উইকেট, আবেগ আর ভালোবাসার খেলাই নয়, রেকর্ড ভাঙারও কিন্তু খেলা। এবং আজকেই অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে ফেভারিটের মতো শুরু করেছে। তারা প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জিতেছে এবং সেখানে কিন্তু ডেভিড ওয়ার্নার একটি রেকর্ড করেছে। সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে এখন তিনি টি20তে সর্বোচ্চ রান স্কোরার, 3115 রান। তার ঠিক পেছনেই রয়েছে অ্যারন ফিঞ্চ, তিনি কিন্তু অবসরে চলে গিয়েছেন। তো ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টি20 স্কোরার। এবং অস্ট্রেলিয়ার সামনে কিন্তু আরেকটি দারুণ রেকর্ডের সুযোগ রয়েছে, সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে আইসিসির যতগুলো শিরোপা রয়েছে, অনূর্ধ্ব 19 নারীদের টি20 এবং ওয়ানডে বিশ্বকাপ এবং
50 ওভারের যে বিশ্বকাপ সেটি শিরোপা তারা ঘরে তুলেছে, এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও কিন্তু এই অস্ট্রেলিয়ার পকেটেই। যদি এই টি-20 বিশ্বকাপ জিততে পারে তাহলে কিন্তু তাদের সব আইসিসি সবগুলো শিরোপা তারা জিততে পারবে। আরেকটি ম্যাচ নিয়ে বলি যে উগান্ডার যে ম্যাচটি, সেটি কিন্তু আমি গতকালই বলছিলাম যে তারা প্রথম ম্যাচে হেরেও এতটুকু হতাশ হয়নি এবং আজকেই কিন্তু তারা দারুণ কামব্যাক করেছে, পাপুয়া নিউ গিনির বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। আপনি জানেন যে উগান্ডায় কিন্তু দুই আপন ভাই খেলছেন এবং 43 বছর বয়সী একজন খেলোয়াড় রয়েছে, যেটা আসলে খুবই ইন্সপায়ারিং ক্রিকেটের জন্য। এবং যে কোনো দলই যে 125 রানে আগের ম্যাচে হেরে গিয়ে এই ম্যাচে দারুণ কামব্যাক করেছে। আর ছোট করে আরেকটি কথা বলবো যে এই পিচ নিয়ে যে একটা অভিযোগ রয়েছে, সেটি কিন্তু রোহিত শর্মা গতকাল কাঁধে চোট পাওয়ার পর তিনি বলেছেন যে আমি আমার কাঁধের নিয়ে আমি চিন্তা করছি না, আমি চিন্তা করছি পিচ নিয়ে। ক্রিকেটে আসলে এই টস এবং পিচ এগুলো আসলে মূল চিন্তার বিষয় হয়ে গেছে। দোলা। রাহুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডালাসে টি-20 বিশ্বকাপে রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে এই গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। ইনজুরির কারণে ইমাদ ওয়াসিমকে পাচ্ছে না টিম পাকিস্তান। নামে হেভিওয়েট হলেও ইংল্যান্ডের কাছে 2-0 সিরিজ হারে মানসিকভাবে পিছিয়ে বাবর আজমের দল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর কানাডার সাথে জয় দিয়ে আসর শুরুতে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে যুক্তরাষ্ট্র। টেলর ও প্যাটেলরা যেমন ফর্মে, তেমনি আয়রন জোন্স ভীতি ছড়াতে পারেন পাকিস্তান শিবিরে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। রাত 1টায় বার্বাডোসে মুখোমুখি হবে নামিবিয়া আর স্কটল্যান্ড। বি গ্রুপের উত্তেজনাকর ম্যাচে ওমানকে সুপার ওভারে হারিয়ে নামিবিয়ার শুরু। আর ইংল্যান্ডের সাথে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে স্কটিশরা। তাই দুই দলই জয়ের জন্য মুখিয়ে রয়েছে। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনতে পারিবারিক পুষ্টি বাগানের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জমি অনাবাদি ফেলে না রাখার এই উদ্যোগ সফল করতে মাদারীপুরের শিবচরে 300 কৃষককে 21 ধরনের সবজি বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সারা দেশে সপ্তাহ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ইস্টার্ন ব্যাংক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। এমন কর্মসূচিতে পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজায়নে শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ বাড়ানোর আশা আয়োজকদের। দেশজুড়ে ইস্টার্ন ব্যাংকের 85টি শাখা এবং 36টি উপশাখা থেকে এই কর্মসূচি পালন করা হবে। সে সময় ছিলেন প্লেপেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, স্কুলের অধ্যক্ষ সরাবন্ত হুরা, শিক্ষক ও শিক্ষার্থী, ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন এবং সাস্টেনেবল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম খোরশেদ আলম এবং অন্যরা। এবারে খেলার খবর।